দেখো ভাইজান, অনেক হইছে। তুমি আমার গাড়ি বয়ে বয়ে বহুত দিন ধরে খাইতেছো। আমি আর তোমার খাওয়াইতে পারবো না। আমি আজকে তোমার সাফ সাফ জানাই দিতেছি, তুমি ভাবির লিয়া এই বাড়ি থেকে বেরো চলে যাও। বই যাইবা কেমনে যাইবা আমি এটা জানি না, তবে আমার যা করার ছিল আমি তোমার শেষবারের মতো বুঝাই কয়ে দিছি। এটা আমার শেষ কথা। হ ভাইজান, আর কতদিন আমার জামাইয়ের ইনকামের উপর বয়ে বয়া খাইবেন? তাছাড়া আপনি তো একলা নাই, আপনার লগে আপনার বউ আছে। দুইজনটা তো আর খাওয়ানো যাইব না। আমগো ভবিষ্যৎ আছে, 2টা টাকা তো আমগো জমায় রাখতে হইব। আপনাকে পিছে যদি সব টাকা খরচ করে দেই, আমগো ভবিষ্যৎ কি হইব? মা, ওরা এসব কি কইতেছে? আমার তো থাকার কোনো জায়গা নাই। ওরে নিয়ে বাড়ির থেকে বাইরে হয়ে গেলে আমি কই যামু, কই থাকমু? আমি ওর মুখের উপরে কথা বলতে পারবো না। দেখো ভাই, তুমি কই যাইবা না যাইবা এটাও কি আমরা কয়ে দেবো? তোমার যেদিকে দুই চোখ যায় ওইদিকে চলে যাবা। আর যদি তুমি ভালোই ভালোই না যাও, তাহলে কিন্তু গ্রামের লোকজন ডাইকা তোমার আমি ঘাড় ধাক্কা দিয়ে এই বাসা থেকে বাই করতে বাধ্য হবো। থাক, আর সালিশ বয়াতে হইব না। মা, একটা কথা মনে রাখো, এই যে আমি আজকে বাড়ির থেকে চলে যাইতেছি, আল্লাহ চাইলে এমনও দিন আইতে পারে যে তুমগো সবার আমগো কাছে আইতে হইব। এই চলো চলো। যাক, আপদ বিদায় হলো। আরে তোমরা, আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? আসলে আপনাদের বাসায় তো কখনো আসা হয়নি, তাই ভাবলাম যে আপনাদের সাথে একবার দেখা করি। আসো। তা তোমাদের কি খবর? আমাদের আর অবস্থা ভাবি, মা মারা গেছে আজকে 2 বছর। মা মারা যাওয়ার পর থেকে তো আমরা একদম এতিম হয়ে গেছি। আপনারা তো আর ওখানে থাকেন না। আপনারা যখন ছিলেন তখন তো মাথার উপর একটা ছায়া ছিল। আমাদের খুব একা একা লাগে। শুনলাম আপনারা নাকি এখানে এত বড় একটা ফ্ল্যাট নিয়ে একা একা থাকেন। তাই ভাবলাম যে আপনাদের তো অনেক একা একা লাগে না, আমরা গেলে হয়তো আপনাদের একটু ভালো লাগবে, তাই চলে আসলাম। সত্যি কথা বলতে ভাবি, আপনাকে তো আমি সবসময় আমার মায়ের মতোই দেখতাম। আমাদের কি থাকতে দিবেন না মা? আবার নতুন নাটক মা, তাই না? কি বলছো তুমি? নাটক কেন করবো ভাইয়া? নাটক করতেছস না? ওই যে ওরে আজকে কইতেছস তুই মা। যেদিন এই মায়ের মতো ভাবিরে এক কাপড়ে ঘর থেকে বাইর করে দিছিলে আমারে সহ, ওই দিন কই ছিল এই মায়ের দরদ? এখন আইসস মামা করতে। জমির ভাগ নিতে তো কার্পণ্য করস নাই, জমির ভাগটা ঠিক ঠিক বুঝা নিছস। আর আমারে আর তোর ভাবিরে ঘর থেকে বাই করে দিছিলি। ভাইজান, তুমি কি কইতেছো এসব? আমার তো কষ্টে বুকটা ফাইটে যাইতেছে। তুমি জানো আজকে 2 বছর হয় মা মারা গেছে। মা মরণের আগে তোমার একটা নজর দেওয়ার লেগে কত পাগলামি করছে। আমি তোমার নাম্বার সব জায়গায় খুঁজছি, কোনো জায়গায় পাই নাই। মা অনেক কান্নাকাটি করছে। আচ্ছা, আর নাটক করিস না। আমি তো মনে করছিলাম তুই ভালো হয়ে গেছস, কিন্তু কুত্তার লেজ তো কখনো সোজা হয় না। আজও ওই তেরাই থাকে, তুইও এখন ওই তেরাই আসস। এসব নাটক বন্ধ কর। তুই মায়ের মৃত্যু নিয়েও নাটক করা শুরু করছস। মা কবে মারা গেছে এটা আমি জানি। আমি নিজেও মায়ের জানাজার মধ্যে শরিক হয়েছিলাম, কিন্তু তোর লোকে জিত কইরা মায়ের লাশটা দেখার জন্য সামনে যাই নাই। শেষের কাতারে জানাজা পইরা চলে আসছি। মা মারা যাওয়ার পর থেকে মায়ের 3 দিন 40 এবং প্রতি বছর মৃত্যুবার্ষিকীতে আমি গ্রামে যাই মানুষজনের খাওয়া দাওয়া করাই, মায়ের জন্য মিলাদ মাহফিল করাই। এগুলো তো তুই জানোস না। আরেকটা জিনিস দেখে তো আমার অবাক লাগতেছে, মা এতদিন যাবৎ মারা গেছে, তুই তো একটা সন্তান, মায়ের কবরটা তো একটু দেখতে যাবি। কিন্তু তোর কথা শুনে বুঝলাম তুই মায়ের কবরটাও দেখতে যাস না। মা মারা যাওয়ার কিছুদিন পরেই আমি যাই মায়ের কবরটা পাকা করে দিয়েছি। হয়েছে, এসব নাটক বন্ধ কর। তোর সব খবর আমি জানি। ব্যবসার মধ্যে লস খাইছস, লস খাওয়ার পরে এখন তো তোর থাকার জায়গা নাই, ঘুমানোর জায়গা নাই, কই যাবি? এই নিরুপায় হইয়া আমার ঠিকানা খুঁজা বাইর করে আমার বাড়িতে আইসস। বাড়িতে থাকবি কেমনে? অনেক টাকা ঋণ করে ফেলাইছস। এখন তো ওই ঋণ দেওয়ার ক্ষমতা তোর নাই। রাইতে বেলায় পাওনাদাররা বাড়ির মধ্যে
4-5 জন করে দরজা ধাক্কাইতে থাকে। কই যাবি, ঘুমানিরও তো জায়গা নাই। এই জন্য এই ভাইয়ের বাড়িতে চলে আইসস। শোন, তুই জানোয়ার হইতে পারস, আমি মানুষ, তোর মতো জানোয়ার না। তোর এই বাড়ির থেকে তাড়াই দিব না। তুই আমার ছোট ভাই, ভাই হিসেবে যতটুকু দায়িত্ব পালন করার আমি করবো। তোর আজকের থেকে আমার এই বাড়িতেই থাকবি। তুলি, ওর জন্য খাবার দাবার রান্না করো, আমি ফ্রেশ হয়ে নিই, তোরাও ফ্রেশ হয়ে নে। চলো।